ভূত কি সত্যিই আছে নাকি সব মনের ভুল? বিজ্ঞানীরা কি প্রমাণ করতে পেরেছেন ভূত আছে কিনা? এই সমস্ত ঘটনা, সমস্ত কিছু নিয়ে আমরা এসেছি ভৌতিক টক উইথ সন্দীপ চ্যানেল নিয়ে। তাই বেশি না করে বকবক শুরু করছি ভৌতিক টক উইথ সন্দীপ। শুনতে থাকুন আজকের নতুন এপিসোড। নমস্কার, ভৌতিক সন্দীপের 6 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই নতুন চ্যানেলের অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভূতের বিভিন্ন ঘটনা, বিভিন্ন গল্প, বাস্তবিক, কাল্পনিক সব রকম কিছু আপনাদের জন্য শুধুমাত্র নিয়ে আসবো ভৌতিক সন্দীপ এই চ্যানেলে। বেশি না কথা বাড়িয়ে শুরু করছি আজকে 6 নম্বর এপিসোড, যেখানে একটি হোস্টেলের ভৌতিক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। শুনতে থাকুন 6 নম্বর এপিসোড। রাতের অন্ধকারে সে আসছে, সে আসছে। আজ তোমাদেরকে যে কাহিনীটি শোনাবো সেটা কোনো কাল্পনিক গল্প নয়, আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। ঘটনার পর থেকে জীবনটা অনেকটাই পাল্টে গেছে। আমার বয়স তখন 22 বছর। সবেমাত্র কলেজ পাশ করে কি করব সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিলাম না। তখন বাড়ি থেকে বলল, ঠিক আছে, অনার্সের পর বিএড করে নে। অগত্যা না করতে পারলাম না। বাবার কথা শুনে খুঁজতে চেষ্টা করলাম কলেজ। বাবার শারীরিক অসুস্থ থাকায় পড়াশোনার প্রতি আমার অতটা মন লাগছিল না। কোনো একটা কাজের সন্ধান করলে হয়তো ভালো হতো, কিন্তু কি করব? বাবার ইচ্ছা ছেলেকে কত দূর লেখাপড়া করানো যায় ততটাই করবে। তাই আর বাবার ইচ্ছাটাকে না করতে পারলাম না। এ কলেজ সে কলেজ খোঁজাখুঁজি করার পর অবশেষে আমার বন্ধুর যোগাযোগে একটু কম রেটে বিএড কোর্সের ভর্তি হয়ে গেলাম। প্রথম দিকে বুঝতে পারিনি কলেজটা আমার বাড়ি থেকে এতটা দূর। ও, তোমাদেরকে তো বলাই হয়নি, আমার বাড়িটা আরামবাগের কাছাকাছি ছোট্ট একটা গ্রামে, আর কলেজটা গণেশপুর পেরিয়ে পলাশপাই নামক একটা গ্রামে, প্রায় 30 থেকে 40 কিলোমিটার তো হবেই। তার উপর রাস্তাটা খুব একটা ভালো না। কলেজটার কাছাকাছি বাসের যোগাযোগ নেই। 3টি নদী পার করে কলেজে পৌঁছাতে হয়। আরামবাগের বাস ধরে গণেশপুর এবং গণেশপুর থেকে সাইকেলে করে 3টি নদী পার হয়ে পলাশপাই কলেজ। নদী পারাপারের ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। আমি যেখানে থাকি গ্রামটায় নদী আছে, তবে নৌকায় করে পারাপার করতে হয় না, কংক্রিটের ব্রিজ আছে। কিন্তু গণেশপুর এই নদীতে যখন তখন থাকে তখন বাঁশ দিয়ে পোল বানানো হয়, আর বর্ষায় যখন নদী ভরাট থাকে তখন পোল ভেঙে গেলে নৌকায় করে যাতায়াত করতে হয়। প্রথমবার জীবনে সাইকেল নিয়ে নৌকায় উঠলাম। নৌকাটিতে গোটা 30 লোক, সাথে গোটা 15 সাইকেল এবং 7 বা 8টা মোটর সাইকেল। আমি নৌকার এক গায়ে দাঁড়িয়ে আছি আমার ভাঙা সাইকেল ধরে। খুব ভয় হচ্ছিল, এই বুঝি গেলাম নদীতে পড়ে। যাক, ভালোভাবে ওপারে পৌঁছানো গেল। এরপর নৌকোর ভাড়া 2 টাকা মিটিয়ে সাইকেলে করে চললাম কলেজের উদ্দেশ্যে। দুপাশে গাছপালা ঘেরা ছায়া শীতল রাস্তা, লোকজনের খুব বেশি নেই। মাঝে মাঝে কেউ একজন মোটর সাইকেলে করে চলেছে, আবার কখনো কখনো 2-1টি ইঞ্জিন টলি মাল বোঝাই করে চলেছে ফটফট শব্দে। গ্রাম্য পিচ রাস্তা দিয়ে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে সাইকেল চালাচ্ছি। এরপর পলাশপাই পোস্ট অফিসের কাছে ডান দিকে ঘুরে সরু ঢালাই রাস্তা ধরে মিনিট 10 গেলে কলেজ। লোকালয় থেকে অনেকটাই দূরে, হয়তো সস্তার জমি পাওয়ার জন্য লোকালয় থেকে এতটা দূরে মাঠের মাঝে কলেজটি স্থাপন করা হয়েছে। সাদা রঙের 3 তলা সাজানো গোছানো বিএড কলেজ। চারিদিকে গাছপালায় কলেজটাকে যেন সাধারণ করছে। খুবই মনোরম প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজ ধানের গাছ কলেজটাকে যেন বুকের মাঝে জড়িয়ে রেখেছে। এই ছিল আমার প্রথম একাকী এত দূরে কলেজ আসা। ভর্তির সময় অবশ্য বন্ধুর সঙ্গে তার মোটর সাইকেলে এসেছিলাম।
তখন বুঝতে পারিনি যে রাস্তাটা এত দূর। রেগুলার ছাত্রছাত্রীদের মধ্যে আমি ছিলাম যে সবচেয়ে দূরে থেকে আসতো। আর একটা কথা তোমাদের দিকে যেটা বলা হয়নি, আমি খুবই সাধারণ ঘরের ছেলে। পকেট অর্থ খুবই সামান্যই থাকতো, তাই ভাড়া বাঁচানোর জন্য এই পথটা সাইকেলে আসতাম এবং বাড়ি ফিরে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যেত। এই জন্য আমি মনে মনে ভাবলাম, যদি একটা রাত কলেজে থেকে যাওয়া যায় তাহলে পরের দিন ক্লাস করে বাড়ি ফিরে আসবো। সেই মতো আমি আমার কলেজের অফিসের লোকদের সঙ্গে কথা বললাম। তারা সকলেই জানিত আমি অনেকটা দূরে থেকে আসি, তাই তারা আমাকে না করলো না। যেহেতু সেই সময় কলেজটিতে কোনো হোস্টেল রুম ছিল না, তাই আমাকে বলা হলো ছুটির পর দেখা করতে। ওরা রুমের ব্যবস্থা করে দেবে। যথারীতি ছুটির পর গিয়ে জিজ্ঞাসা করলাম, তাহলে কোথায় থাকবো? আমার জন্য তারা কলেজের গেস্ট রুম খুলে দিয়েছিল। গেস্ট রুমটা সুন্দর সাজানো, বেশ গোছানো। একটা বিছানাও ছিল এবং দুটি সোফা। রাতে খাওয়া দাওয়া কিভাবে হবে? বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম স্যারকে। স্যার বললেন, কলেজে এক দারোয়ান রাতে কলেজ পাহারা দেওয়ার জন্য থাকে, তাকেই পয়সা দিয়ে দিও, সে তোমাদের খাবার এনে দেবে। যাক, খাওয়া এবং ঘুমানোর ব্যবস্থা হয়ে আমি নিশ্চিন্ত হলাম অনেক। এবার দরকার সময় কাটানোর ব্যবস্থা, কারণ গোটা কলেজটিতে ছাত্র আমি একাই থাকবো, তাই অবসর কাটানোর জন্য ভালো রকম কিছু একটু দরকার। অবশেষে মাথায় এলো। লাইব্রেরিয়ারকে বলে বেশ কয়েকটা ভালো ভালো বই নিলাম রাতে পড়ার জন্য। এখন টাইম 4:20। বেশিরভাগ ছেলেমেয়েরাই বাড়ি রওনা দিয়েছে। 2-4 জন কলেজের মাঠে বিক্ষিপ্ত হয়ে ঘোরাঘুরি করছে। আমার সঙ্গে বেশ কিছু বন্ধুর পরিচয় হয়েছিল প্রথম দিনই। তাদের মধ্যে 2-1 জন কাছে এসে জিজ্ঞেস করলো, কিরে তুই বাড়ি যাবি না? আমি হালকা হাসি দিয়ে বললাম, না রে ভাই, আজ রাতটা কলেজে থেকে যাব, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিয়েছি। উত্তর শুনে বন্ধুগুলি নিজের বাড়ি চলে গেল। বিকেলটা অনেক শেষ হয়ে গেল। এখন মোটামুটি 5টা নাগাদ গোটা কলেজ শুনশান হয়ে গেছে। ছেলেরা অনেকক্ষণ হলো যে যার বাড়ি ফিরে গেছে। এখন মাঠে বেশ কয়েকটা পাখি এবং আমি। কলেজ পাহারা দেওয়ার দারোয়ান রঘুদা এখনো এসে পৌঁছয়নি। সন্ধ্যা সন্ধ্যা করে আসে। আমি আগেই রঘুদার নম্বরটা ফোনে লোড করে রেখেছিলাম। যাক, রঘুদাকে আর ফোন করে ডাকতে হয়নি। সন্ধ্যার টাইমে এসে উপস্থিত হলো। হাফ সেরে বাঁচলাম। যাক, এতক্ষণে একটা লোক পাওয়া গেল যার সঙ্গে বসে কথা বলা যাবে। এতক্ষণ তো একা একা বসে বোর হচ্ছিলাম। এরকম জনবিরল এলাকায় একটা লোককে পেয়ে অত্যন্ত খুশি হলাম। এ যেন মরুভূমির মাঝে তৃষ্ণার্ত পথিক মরুদ্যানের সন্ধান পেয়েছে। যাক, রঘুদার সঙ্গে অনেক কথাবার্তা হলো। বাড়ি কোথায়, কতদিন চাকরি করছে, স্যালারি কত, বিয়ে হয়েছে কিনা, বাড়িতে আর কে কে আছে, আরে কত কথা। রঘুদা লোকটি মিশুকে দেখলাম বেশ খোলা মনেই আমার সঙ্গে কথা বলল। কথায় কথায় জিজ্ঞাসা করলো, একা একা থাকতে পারবে তো? আমি বললাম, একা কেন, তুমি তো থাকছো। রঘুদা বলল, আমি তো রাত জেগে পুরো কলেজের চারপাশে ঘোরাঘুরি করে পাহারা দেব। আমি জিজ্ঞাসা করলাম, প্রতিদিন কি রাত জেগে পাহারা দিতে হয়? কিভাবে দাও, ঘুম পায় না? শুনে রঘুদা আমায় উত্তর দিল, আমরা দুজন পাহারা দিই, আজ আমার পালা, একদিন ছাড়া ছাড়া নাইট ডিউটি। গেস্ট রুমটা ছিল নিচের তলায়। গেস্ট রুমের একটু পাশেই ছিল ছেলেদের টয়লেট সহ কমন রুম। এই টয়লেট রুমটা সারা রাত খোলাই থাকতো। দেখতে দেখতে সন্ধে 6:45 হলো। রঘুদা বলল, একটু বাজারের দিকে যাচ্ছি, ফিরতে একটু রাত হবে, মোটামুটি রাত 9টায় ফিরে আসবো। আর হ্যাঁ, তুমি রাতে রুটি খাও তো, কটা রুটি আনতে হবে? তার প্রশ্নের উত্তর দিয়ে আমি খাবারের টাকাটা দিয়ে দিলাম। রঘুদা বাজারে চলে গেল। আবার একাকী কলেজে বসে গল্পের বইগুলো দেখতে লাগলাম। এখন কলেজটা পুরো শুনশান। ঝিঝির ডাক আর একটি প্যাঁচার ডাক শুনতে পাচ্ছি। মনে হতে লাগলো পৃথিবী একদিকে আর আমি একদিকে। আমি যেন পৃথিবী ছেড়ে কোনো এক অজানা গ্রহের বাসিন্দা, একাকী এই বিশাল কলেজে। গেস্ট রুম ছেড়ে যখন কলেজে ঘেরা মাঠে এসে দাঁড়ালাম, আকাশ ভরা তারারা আমায় মিটিমিটি চেয়ে দেখছে। শব্দ ফটিক চাঁদটা অপলক ভাবে যেন আমার দিকেই তাকিয়ে আছে। ভারী মনোরম প্রাকৃতিক দৃশ্য। মনে হতে লাগলো পরম শান্তি। কিন্তু সে শান্তি বেশিক্ষণ আমার সহ্য হলো না। এখানে যেন সময় স্থির, ঘড়ির কাঁটা যেন এগোতেই চাইছে না।
অদৃশ্য কোনো এক শক্তি ঘড়ির কাঁটাকে স্তব্ধ করে দিতে চাইছে। 1 ঘন্টা সময় নির্জন পরিবেশে কাটাতে মনে হচ্ছে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, তবু সময় কাটছে না। অবশেষে হাঁপ ছেড়ে বাঁচলাম। কথা মতো রঘুদা 9টার সময় খাবার নিয়ে হাজির। খিদে পেয়েছিল অনেকটা, সেই কখন দুপুরে খেয়েছি। 4টে রুটি, তরকারি আর মিষ্টি, বেশ তৃপ্তি করে খেলাম। রবিদাকে জিজ্ঞেস করলাম, তুমি খাবে না? উত্তরে জানালো, বাড়ি থেকে খেয়ে এসেছে, আমি যেন সকাল করে খেয়ে শুয়ে পড়ি। বলেই রঘুদা রুম ছেড়ে পাহারা দিতে বেরিয়ে পড়ল এবং বলে গেল, যদি কোনো প্রয়োজন হয় এখানেই আছি, একবারের জন্য কল করে নিও। আমি খাওয়া দাওয়া করে হাত ধুয়ে টয়লেট সেরে রুমে এসে বসলাম। ঘুম কি আর আসে এত সহজে? জেগে রইলাম। হঠাৎ একটা শব্দ শোনা গেল রুমের বাইরে। বুকের মধ্যে ধরপড় করে উঠল যেন। কি করব? উঠে গিয়ে দরজা খুলে দেখব বাইরে কে। বুকের মধ্যে সাহস সঞ্চয় করে গেলাম দরজার খিল খুলে। বাইরে তাকাতে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম দরজার সামনে কেউ নেই। তবে কি আমার মনের ভুল? কি করে হতে পারে? এ তো পরিষ্কার শুনেছি যে নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। না না না, আমি পরিষ্কার শুনেছি দরজার সামনে কেউ তো হাঁটা চলা করছিল, কিন্তু কেউ নেই কেন? মনের মধ্যে খটকা লাগলো। তবে কি পাশে টয়লেটের দিকে কেউ গিয়েছে? একবার দেখতে গেলে মন্দ হয় না। ধীরে ধীরে পা টিপে টিপে শব্দ না করে টয়লেট রুমের দিকে এগিয়ে গেলাম। টয়লেটের দরজা অর্ধেক খোলা ছিল। দরজার সামনে একটা টিকটিকি টিক 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 করে শব্দ করে থেমে গেল। আওয়াজটা যেন টয়লেটের ভিতর প্রতিফলিত হতে লাগলো। দরজাটা একটু ঠেলে ঢুকলাম। একটু পুরনো দরজা। মৃদু শব্দ করে দরজাটা খুলে গেল। কিন্তু কই, টয়লেটের ভেতরে তো কেউ নেই। তাহলে হয়তো মনের ভুল। টয়লেটে যখন এসেই গিয়েছি, কাজটা সেরে রুমে ফিরবো। টয়লেট ছেড়ে আমি বেসিনে হাত ধুচ্ছি। হঠাৎ টয়লেটের দরজাটা শব্দ করে ঝপ করে বন্ধ হয়ে গেল। নিস্তব্ধ একা কলেজে টয়লেট রুমে বুকের ভেতরটা ধরাস করে উঠল দ্বিতীয়বার। টয়লেট রুমের ভিতরে মৃদু একটা আঁশটে গন্ধ ছাড়ছে, কিন্তু এইখানে মাছ আসবে কোথা থেকে? যাক, ইয়ং ছেলে তাই মনের ভুল ভেবে কাটিয়ে দিলাম। মনে সাহস সঞ্চয় করার জন্য মনে মনে বললাম, দরজাটা বাতাসের ঠেলায় হয়তো বন্ধ হয়ে গিয়েছে। যাক, দরজার দিকে এগিয়ে গেলাম। দরজাটা টান দিতেই বুঝলাম দরজাটা চেপে বন্ধ হয়ে গেছে। 2-1 জোরে টানাটানি করলাম, কিন্তু কিছুতেই খুলছে না। মনে হতে লাগলো কেউ যেন দুষ্টুমি করে দরজার ওপাশে দরজার বালাটাকে শক্ত করে টেনে আছে। ইস, মোবাইলটা ও রুমের মধ্যে ফেলে এসেছি। ভাবতে ভাবতে টয়লেটের টিউবলাইট দপদপ করে নিভে গেল। এমন সময় কারেন্ট যেতে হলো। অন্ধকার টয়লেটের দরজার বালা ধরে আমি একা দাঁড়িয়ে। এবার যেন মৃদু টান দিতে দরজাটা আপনা আপনি খুলে গেল। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। এত চেষ্টা করে যে দরজা খুললো না, এত সহজে কি করে খুলে গেল? কি আর করি, অন্ধকারের মধ্যেই পা টিপে টিপে চলার জন্য পা এগোলাম। নরম কিছু একটার ওপর পা পড়ল। আমি ভয়ে লাফিয়ে উঠলাম, যেন অন্য কোনো ব্যক্তির শীতল পায়ের আঙুলে পা দিয়েছি। একটু ভয় পেয়ে গেলাম। পর মুহূর্তেই প্রাণীটির চেঁচানোর আওয়াজ শুনে ভয়টা একটু কমলো। আসলে যে টিকটিকিটা দরজার উপরে ছিল সেটা এখন নিচের দিকে নেমে এসেছিল। অন্ধকারে আমি তার ঘাড়ের উপর পা রেখেছিলাম। গেস্ট রুমের দিকে এগিয়ে গেলাম। অন্ধকারে সোফা ধরে ধরে বিছানার পাশে গিয়ে মোবাইলের ফ্ল্যাশটা অন করলাম। ফ্ল্যাশটা জ্বালতে ঘরের কোণটিতে একটা যেন ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে মনে হলো, কিন্তু পর মুহূর্তে মিলিয়ে গেল। ঠিক দেখলাম না, এটাও মনের ভুল বুঝতে পারলাম না। এতক্ষণ বদ্ধ টয়লেটে ভয় পেয়ে মনের মধ্যেই হয়তো এইসব প্রতিচ্ছবি তৈরি করছে। মিনিট 2-এর মধ্যেই কারেন্ট চলে এলো। এবার ভয়টা একদম চলে গেল। কিন্তু একটা জিনিস অদ্ভুত লাগলো, যে গল্পের বইগুলো লাইব্রেরি থেকে এনেছিলাম পড়বার জন্য, তারই একটি বই বিছানাতে খোলা আছে, যেন বইটি কেউ পড়ছিল।
বইটির 13 নম্বর পাতা খোলা। এটাও কি বাতাসে খুলেছে? আরো চমকে গেল 13 নম্বর পাতাটির গল্পটির হেডলাইনের দিকে তাকিয়ে, বন্দি আত্মার কাহিনী। এমন নির্জন ভুতুরে পরিবেশে ভূতের গল্পের পেজটি খুলতে হলো। হতে পারে মোবাইলটি যখন বিছানা থেকে ফ্ল্যাশ জ্বালানোর জন্য নিয়েছিলাম তখন বইগুলিতে হাত লেগে খুলে গিয়েছে। এত ভয় পেলে চলবে না, মনকে বোঝালাম। সাহসিকতার কিছু করে দেখাতে হবে। মনে মনে চ্যালেঞ্জ নিলাম, ভুতুরে পরিবেশে বসেই আমি এই ভূতের গল্পটাই পড়ব। পড়া শুরু করলাম। একদম মনে মনে না পড়ে একটু গুনগুন করে গল্পটা পড়তে লাগলাম। ওই কাহিনীটির সংক্ষেপে তোমাদেরকে শোনাচ্ছি। মাধবগড় নামে একটা পুরনো গ্রাম ছিল। গ্রামের পাশেই ছিল একটা শ্মশান। শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী। গ্রামের লোক জনদাহ কার্য সম্পূর্ণ করে ওই নদীতে স্নান করে বাড়ি ফিরে যায়। গ্রামের ছেলেরা দুপুরবেলা ওই নদীতে স্নান করে। গত বছর আষাঢ় মাসে ঘন বর্ষায় নদীর জল স্রোতে অজানা একটা লাশ ভেসে এসেছিল। সে কি পচা গন্ধ! গ্রামের লোকেরা গন্ধ সহ্য করতে না পেরে মৃতদেহটিকে পাশে শ্মশানে পুড়িয়ে দিয়েছিল। তখন কোনো সমস্যা হয়নি। সমস্যাটা শুরু হলো 3 দিন পর থেকে। এরপর গোটা গ্রামটায় সন্ধ্যা হলেই পচা মাছের গন্ধ ভেসে আসতো। গ্রামের লোক প্রায় অস্থির হয়ে উঠেছিল সে গন্ধে। পরে এক ভালো গুণিনকে এই সমস্যার সমাধানের জন্য ডাকা হয়। গুণিন অনেক বিচার বিবেচনা করে তন্ত্র শক্তির সাহায্যে জানতে পারে যে লোকটি মারা গিয়েছিল সে এখন ভয়ঙ্কর মেছো ভূতে পরিণত হয়েছে এবং লোকটির আত্মা অতৃপ্ত অবস্থায় গোটা গ্রামে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে গুণিনটি মাছের লোভ দেখিয়ে তন্ত্র সাধনার মাধ্যমে ওই আত্মাকে বন্দী করে। এই ছিল বন্দি আত্মার কাহিনী, যেটা আমি এতক্ষণ বই থেকে পড়েছিলাম। দূর, ভাল লাগে না, ফালতু ভূতের গল্প, ভয় লাগলোই না। হঠাৎ আমার বুকটা ধরাস করে উঠল। মাছের গন্ধ! হ্যাঁ হ্যাঁ, টয়লেটের রুমটায় আমি মাছের গন্ধ তো পেয়েছিলাম। একটা চাপা উত্তেজনা আমার মনকে আচ্ছন্ন করে দিল। তবে কি আমি ভূতের খপ্পরে পড়লাম? আরো একটা কথা মনে পড়ে গেল, এই গল্পটা তো আমি পড়বো বলে খুলিনি, বইটা তো এমনি খোলা ছিল। তবে কি ভূতটা আমাকে কোনো ইঙ্গিত দিতে চাইছে? গলা শুকিয়ে আসতে লাগলো আমার। রাত তো এখন প্রায় 11:55, একটু পরেই 12টা বাজবে। শুনেছি 12টার পর ভূতের শক্তি দ্বিগুণ হয়ে যায়। মেরুদণ্ড দিয়ে যেন হিম শীতল জলধারা নেমে গেল। কপালে হাত দিয়ে বুঝলাম বিন্দু বিন্দু ঘাম জমেছে। হৃদস্পন্দন আগের থেকে অনেকটা বেশি। কোন রকম টেথোস্কোপ ছাড়াই বদ্ধ ঘরে স্পষ্ট শুনতে পাচ্ছি নিজের হৃদস্পন্দন। কি করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ আমার দরজার সামনে সেই আগের মতন পায়চারির শব্দ শুনতে পেলাম। না না, এবার আর মনের ভুল লাগছে না। আওয়াজটা দরজার দিকে এগিয়ে আসতে লাগলো এবং দরজার দিকে এগিয়ে এসে তার সামনে এসে দাঁড়ালো। তবে কি ভূত এলো? ভয় এবং বিস্ময়তে তখন আমার সে কি অবস্থা বলে বোঝাতে পারবো না। হার্টবিট আরো উচ্চতর হয়েছে। এবার দরজায় টোকা পড়লো। সাথে সাথে আমার কানের পাশ দিয়ে ঘাম গড়িয়ে পড়লো। এবার আবার টোকা পড়লো। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো রকম আওয়াজ বের হলো না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দরজার ওপাশ থেকে এবার আওয়াজ এলো, কিরে, লাইট জ্বলছে এখনো, ঘুমোসনি? আরে, এ তো রঘুদার গলা। এবার যেন আমার দেহে প্রাণ ফিরে এলো। গলাটা একটু খাঁকড়িয়ে নিয়ে বললাম, ও রঘুদা তুমি? তারপর দরজা খুলে দিলাম। এই তো লাইট বন্ধ করে শুতেই যাচ্ছিলাম। রঘুদা বলল, আমি আবার দেখতে এলাম ভয় টয় লাগছে কিনা। আমি ভয় কন্ট্রোল করে মুখের অবস্থা স্বাভাবিক করে বললাম, ভয় পাবো তা আবার আমি? না না, আমি ভয়টা খুব একটা পাই না। উত্তরটা যেন আমি বীর পুরুষের মতো দিলাম। মনে মনে খুব হাসলাম। ভয়ের চোটে আমার যে অবস্থা হয়েছিল তা আমি জানি। রঘুদা বলে গেল, ঠিক আছে ঘুমো। রঘুদা চলে গেল। আমি ঘুরিয়ে পড়লাম যথারীতি। পরের দিন উঠতে অনেক দেরি হয়ে গেল, প্রায় 7টা। দরজা খুলে বেরিয়ে দেখি রঘুদা চা নিয়ে এসেছে। দূর থেকে আমাকে দেখে বলল, ঘুম ভালো হয়েছে তো? আমি হাত তুলে ইশারায় জানিয়ে দিলাম, হ্যাঁ। সকালটা বেশ মনোরম, মৃদু বাতাস বইছে, শরীরটা বেশ হালকা লাগছে। চোখে মুখে ভালো করে জল দিয়ে ফ্রেশ হলাম এবং চা খেলাম।
8টায় ক্যান্টিন খুলতে সেখান থেকে ডিম টোস্ট আর চাউমিন খেলাম, কিন্তু তারপর রাতে আমি আর হোস্টেলে থাকিনি। তো এইটা ছিল তার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা। এরকম আরো ঘটনা যদি তোমরা পাঠাতে চাও তাহলে আমাদের থাম্বনেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা সত্যি ভূতের গল্প এরকম যদি ঘটনা কিছু ঘটে থাকে বা তোমরা তোমাদের কোনো পরিচিতদের কাছ থেকে শুনেছো এমন গল্প আমাদের পাঠাতে পারো। সেই গল্পগুলো রাতের অন্ধকারের পার এপিসোডে শোনানো হবে। তো বন্ধুরা, আজকের আসি, এরকম কোনো ভয়ানক গল্প বা ভয়ানক ঘটনা নিয়ে আবার খুব শীঘ্রই আমরা ফিরবো। শুনতে থাকো রাতের অন্ধকারে।